আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 17-এর লেসন 17.7 থেকে, এবং তোমাদের পেজ নং হচ্ছে 134। আমি পেজ নংটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 134। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। দেখো এখানে লিখেছে collect any 3 types of literary writings. কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, তার মানে তোমাদেরকে 3 ধরনের যে সাহিত্য সম্পর্কিত লেখা রয়েছে তা সংগ্রহ করতে হবে, এবং তুমি কোন ধরনের সাহিত্য বিষয়ক লেখা সংগ্রহ করবে তার কিছু নমুনা দিয়েছে। যেমন হচ্ছে শর্ট স্টোরি মানে ছোট গল্প, পোয়েম মানে কবিতা, ফেয়ারি টেল মানে রূপকথার গল্প যেটাকে আমরা বলি। এরপর রয়েছে সায়েন্স ফিকশন অর্থাৎ বৈজ্ঞানিক কল্পকাহিনী, প্লে অর্থ হচ্ছে নাটক, অর্থাৎ তুমি ছোট গল্প, কবিতা, রূপকথার গল্প, বৈজ্ঞানিক কোনো কল্পকাহিনী অথবা কোনো নাটক, এইগুলোর মধ্য থেকে তুমি যে কোনো 3 ধরনের লেখা পছন্দ করে সংগ্রহ করবা। তারপর কি বলছে দেখো, রিড দ্যাম ইন ইউর ওন টাইম। ওন মানে হচ্ছে নিজস্ব, তার মানে কি করবা, এগুলো সংগ্রহ করবা এবং সংগ্রহ করে নিজের সময় মতো সেটা পড়ে নিবে। অ্যান্ড দেন এবং তারপর কম্পেয়ার দেয়ার ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সাম্পলস। কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, আর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ। হ্যাঁ, তারপর এগুলো পড়া শেষ করে তুমি কি করবে, এটা পড়া শেষ করে উদাহরণসহ তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো একটার সাথে অন্যটার তুলনা করবে। অর্থাৎ যেমন ধরো একটা পয়েম বা কবিতার কেমন বৈশিষ্ট্য, তার সাথে একটা নাটকের কি মানে পার্থক্য, অথবা একটা ছোট গল্পের সাথে একটা সায়েন্স ফিকশনের কি পার্থক্য, বৈশিষ্ট্যের আলোকে এভাবে করে তুলনা করবে। তারপর দেখো এরপর বলেছে ফাইনালি প্রেজেন্ট দ্যাম টু দ্য ক্লাস, এবং সর্বশেষ তুমি এটা কী করবে, তোমার ক্লাসে বা তোমার শ্রেণীতে উপস্থাপন করবে। ইউ ক্যান রাইট ইট ইউজিং দ্য ফলোয়িং টেবল। টেবল মানে হচ্ছে সারণী, অর্থাৎ নিচে যে সারণীটি দেওয়া আছে সেটা ব্যবহার করে তুমি এটা লিখতে পারো। অলসো ইউ ক্যান অ্যাড অর লেসেন দ্য ফিচার্স। এছাড়াও তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো বাড়াতে বা কমাতে পারো। এখানে অ্যাড মানে হচ্ছে যোগ করা, আর লেসেন মানে হচ্ছে কমানো, ঠিক আছে? তো এটা তুমি চাইলে কমাতেও পারো অথবা বাড়াতেও পারো। এখন আমরা আমাদের যে টেবলটা দেওয়া আছে সেটা একটু ভালো করে খেয়াল করি। দেখো এখানে 4টা ঘর দেওয়া আছে। প্রথম যে ঘরটা সেখানে বলেছে হচ্ছে টাইপ অফ দ্য লিটারারি রাইটিং। হ্যাঁ, অর্থাৎ তোমার যে সাহিত্য সম্পর্কিত লেখাগুলা রয়েছে, হ্যাঁ, সাহিত্য বিষয়ক যে রাইটিং বা লেখাগুলো রয়েছে সেগুলো চুজ করবে। তুমি চুজ করে ওটার নাম লিখবে। হতে পারে সেটা একটা ফেবল, হতে পারে একটা শর্ট স্টোরি বা একটা পোয়েম, হ্যাঁ, অথবা ফেয়ারি টেল। আরেকটা কথা এখানে বলে রাখি, যারা হচ্ছে ফেয়ারি টেল, তারপর শর্ট স্টোরি, পোয়েম বা সায়েন্স ফিকশন এগুলো সম্পর্কে এখনও ভালোভাবে জানো না, এটা ভালোভাবে বুঝতে হলে তুমি কিন্তু এই লেসনের শুরুর দিকে একটু যেতে হবে, অর্থাৎ 17.1 17.2টা খুব ভালোভাবে দেখতে হবে। এতে করে যেটা হবে, তোমার যদি ধারণা না থেকেও থাকে তারপরেও তুমি কিন্তু সহজে লিখতে পারবে, ঠিক আছে? আগে 17.1 17.2 ভালোভাবে বুঝো, আর যারা এটা বুঝেছে অলরেডি তাদের জন্য 17.7 করাটা খুব ইজি হয়ে যাবে। তো এইভাবে করে 3টাই এভাবে করে লিখতে থাকবে, ঠিক আছে? যে কোনো 3টা তোমার নিজের পছন্দ অনুসারে তুমি যে কোনো 3টাই বলতে পারো। এরপর বলেছে দেখো নেম অফ দ্য লিটারারি রাইটিং, অর্থাৎ ওই লিটারারি রাইটিংয়ের যে নামটা সেটা তুমি এখানে লিখবে। যেমন ধরো তুমি হচ্ছে একটা কবিতা, এখানে ধরো প্রথম লাইনে হচ্ছে তুমি একটা কবিতার কথা বললে, ঠিক আছে? এখন কোন কবিতাটা তুমি পড়েছো সেই কবিতার নামটা এখানে লিখবে। যেমন ধরো তুমি হয়তো পড়েছো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, অথবা তুমি পড়েছো হচ্ছে তোমাদের এই বইয়ে যেটা ছিল লিটল রেড, হ্যাঁ, তারপর ছিল হচ্ছে লিটল থিংস, একটা কবিতা তোমরা পড়েছো, সেটার নাম এভাবে লিখতে পারো এখানে। আমি একটু পরে তোমাদেরকে টেবিলটা পুরোপুরি পূরণ করে দেখিয়ে দিব, আগে একটু জাস্ট তোমরা কিভাবে এটা পূরণ করবে সেটা একটু বুঝে নাও।
তো এই যে দুইটা ঘর শেষ হলো, এরপর 3 নম্বর ঘরে রয়েছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য। অর্থাৎ তুমি যে লেখাটা পছন্দ করেছো তার কি কি বৈশিষ্ট্য থাকে নর্মালি সেটা হচ্ছে এখানে লিখবে। বেসিক যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে মানে মূল যে বৈশিষ্ট্যগুলো সেটা এখানে লিখবে। তুমি যদি এখন একটা কবিতা ধরো তাহলে আমরা কিন্তু ওই যে লিটল থিংস বা লিটল রেডের যে কবিতাটা ছিল সেখানে আমরা কিন্তু কবিতার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম যে কবিতায় হচ্ছে স্টেঞ্জা থাকে, কবিতায় হচ্ছে একটা রিদম থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা একটা একটা করে এখানে লিখবে। ওকে, তারপর হচ্ছে একদম সর্বশেষ যে ঘরটা এখানে রয়েছে ফিচার্স ইউ আইডেন্টিফাইড, অর্থাৎ তুমি যে বৈশিষ্ট্যগুলা তোমার পঠিত কবিতাতে বা তোমার যে গল্প ছিল অথবা তোমার যে সায়েন্স ফিকশনটা ছিল সেটার ভিতরে তুমি কোন কোন বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছো সেটা হচ্ছে এখানে লিখবে 3টা করে। তো এইভাবে করে তোমরা সম্পূর্ণ ঘরটা আচ্ছা, এখন দেখো স্ক্রিনে তোমরা যে ছকটা দেখতে পাচ্ছ এইভাবে করে তোমরা তোমাদের বইয়ের ছকটা পূরণ করবে। তো আমাদের প্রথম যে ঘরটা ছিল যে টাইপ অফ দ্য লিটারারি রাইটিং, সেটার জন্য আমি প্রথম ঘরে লিখেছি হচ্ছে ফেবল। তো ফেবল সম্পর্কে আমরা অলরেডি সবাই জানি, ফেবল হচ্ছে এমন ধরনের গল্প মানে শর্ট স্টোরি যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেল বা প্রাণীকে ব্যবহার করা হয় ক্যারেক্টার হিসাবে, এবং এই গল্পগুলোর মাধ্যমে আমাদেরকে একটা নৈতিক শিক্ষা বা মোরাল লেসন দেওয়া হয়ে থাকে। এই ব্যাপারগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছিলাম তোমাদের 17.1 17.2-এ, ঠিক আছে? তো আমি এখানে ফেবল লিখেছি এবং নেম অফ দ্য লিটারারি রাইটিংয়ের ক্ষেত্রে লিখেছি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতার যে গল্পটা সেটা কিন্তু আমরা সবাই জানি, এটা খুব কমন একটা জিনিস, সেজন্য আমি সেই গল্পটার নামই লিখলাম। তোমরা চাইলে আরও অনেক কিছু লিখতে পারো, যেমন হচ্ছে থার্স্টি ক্রোয়ের গল্প, তোমরা সম্ভবত ক্লাস 4-এ পড়েছিলে যে একটা কাক ছিল, তৃষ্ণার্ত কাক ছিল, সে হচ্ছে পানি খাওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না। এরপরে একটা জারের ভিতর সে খুব সামান্য পরিমাণ পানি দেখতে পেল এবং সেই পানিটা খাওয়ার জন্য সে কী করলো, দূর থেকে অনেকগুলো পাথর এনে জারের ভিতর ফেললো। যতগুলো পাথর হচ্ছে ওই জারের ভিতর পড়লো ততখানি পানি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে লাগলো এবং অবশেষে সে ওই নিচের পানিটুকু উপরে তুলতে সক্ষম হলো এবং পানি পান করে তার তৃষ্ণা মেটালো। তার মানে এই গল্পটার একটা মোরাল লেসন হচ্ছে তোমার যদি কোনো কিছু করার ইচ্ছা থেকে থাকে তাহলে কোনো না কোনো উপায় তুমি বের করতে পারবে। তো এই যে এই ধরনের আরও অনেক গল্প তোমরা পড়েছো বা টিভিতে দেখেছো, ইউটিউবে এরকম অসংখ্য গল্প আছে। তারপর ধরো আমরা হচ্ছে ল্যাজ কাটা যে শিয়ালের গল্প, সেটাও আমরা সবাই জানি যে এক শিয়াল একটা ফাঁদে পড়ে গিয়ে ল্যাজ হারিয়ে ফেললো। তারপর সে এসে তার জঙ্গলের সমস্ত শিয়ালদেরকে ডেকে বলল যে এটা একটা নিউ স্টাইল, এখনকার শিয়ালদের হচ্ছে ল্যাজ থাকে না, তোমরা চাইলে কিন্তু এই স্টাইলটা করতে পারো, এতে করে তোমাদেরকে আরও বেশি সুন্দর লাগবে। অর্থাৎ সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখে অন্যদেরকেও ক্ষতি করার চেষ্টা করছে। এই গল্পটা আরও ডিটেলস আছে, তো আমি অতটুকু আর বলতে যাচ্ছি না। তোমরা আমার চেয়ে নিশ্চয়ই গল্পতে খুব ভালো গল্প তোমরা জানো বলে আমি বিশ্বাস করি। তো দেখো, তাহলে আমি এইভাবে এই গল্পটা লিখলাম। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো অন্য কোনো গল্পের নামও লিখতে পারো। এরপর দেখো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আমি কি লিখব। যেহেতু ফেবল মানে এক ধরনের ছোট গল্প আমরা অলরেডি জানি, তো এখানে আমি শর্ট স্টোরি লিখলাম। তারপরে হচ্ছে ফেবলে কি থাকে, ফেবলে হচ্ছে অ্যানিমেল বা প্রাণীকে ক্যারেক্টার হিসাবে বা ওখানকার চরিত্র হিসাবে দেখানো হয়, সেজন্য 2 নম্বরে লিখলাম যে ইট ইউজেস অ্যানিমেলস অ্যাজ ক্যারেক্টার্স। এরপর আমরা অলরেডি জানি যে ফেবলের মাধ্যমে হচ্ছে একটা নৈতিক শিক্ষা বা মোরাল লেসন দেওয়া হয়ে থাকে, তো সেজন্য এখানে লিখলাম যে টিচেস আস আ মোরাল লেসন। তো এইভাবে করে আমি আমার 3 নম্বর ঘরটা শেষ করব। তারপর চলে যাব আমাদের 4 নাম্বার ঘরে, যে নাম্বার 4-এ যেটা হচ্ছে লেখা আছে যে ফিচার্স ইউ আইডেন্টিফাইড, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো তুমি চিহ্নিত করতে পেরেছো এই গল্পটা পড়ে সেটাই হচ্ছে লিখবা। যে দেয়ার আর 2 মেজর ক্যারেক্টার্স, এই গল্পটার মধ্যে অর্থাৎ হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েসের যে গল্পটা আমি বললাম সেখানে 2টা প্রধান চরিত্র রয়েছে, একটা হচ্ছে হেয়ার আর আরেকটা হচ্ছে টর্টয়েস, অর্থাৎ একটা হচ্ছে শিয়াল আর আরেকটা হচ্ছে কচ্ছপ। এরাই হচ্ছে মূল ক্যারেক্টার বা মূল চরিত্র।
পাশাপাশি অন্যান্য চরিত্র ছিল, জঙ্গলের অন্যান্য প্রাণীরাও ছিল, তো তাদের কথা আর উল্লেখ করছি না। আমি লিখলাম কি দেয়ার আর 2 মেজর ক্যারেক্টার্স, এখানে 2টা প্রধান চরিত্র রয়েছে। দ্য স্টোরি ইজ এনচ্যান্টিং, এই গল্পটা হচ্ছে খুবই এনচ্যান্টিং মানে আনন্দদায়ক বা উদ্দীপনামূলক, ঠিক আছে, এটা পড়ে তোমার বেশ ভালো লেগেছে এরকম। এরপর 3 নম্বর ঘরে আমি লিখেছি দেখো, দ্য হেয়ার ইজ ভেরি বোস্টফুল, বোস্টফুল মানে হচ্ছে অহংকারী, অর্থাৎ যেটাকে আমরা প্রাউড বলি, ঠিক আছে। তাহলে দেখো এই যে শিয়ালটা ছিল সে ছিল খুবই অহংকারী, যেহেতু সে খুব ভালো দৌড়াতে পারতো। আর দেখো অ্যান্ড দ্য টর্টয়েজ ইজ কনফিডেন্ট, কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, এবং কচ্ছপটা ছিল ভীষণ রকম আত্মবিশ্বাসী। দেখো শিয়ালের যে ব্যাপারটা আমরা দেখেছি যে শিয়াল ভালো দৌড়াতে পারে বলে এটা নিয়ে তার নিজের খুব অহংকার ছিল, এবং সে ভাবতো যে কচ্ছপ আর এমন কী প্রাণী, তাকে তো সে খুব সহজেই হারিয়ে দিতে পারবে। আর ওইদিকে কচ্ছপ কিন্তু জানতো যে সে শিয়ালকে সহজে হারাতে পারবে না, যেহেতু সে খুব স্লোলি হাঁটে বা তার মুভমেন্টটা খুব স্লো, সেজন্য সে হয়তো বা দৌড়ে শিয়ালের চেয়ে পিছিয়ে থাকবে, কিন্তু সে এটা বিশ্বাস করতো যদি সে চেষ্টা করে, যদি সে চায়, তাহলে অবশ্যই সে শিয়ালকে হারাতে পারবে। এবং এই বিশ্বাস নিয়ে কিন্তু সে এই রেসে অথবা এই দৌড় প্রতিযোগিতায় কিন্তু অংশ নিয়েছিল, তাই না? তো এইভাবে করে 3টা বৈশিষ্ট্য তোমরা লিখবে। দেখো আমি কিন্তু চাইলে তোমাদেরকে জাস্ট একটু রিডিং পড়ে কিন্তু বলে দিতে পারি যে দেখো 2 নম্বর ঘরে পয়েম হবে, কবিতার নাম হবে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, তারপরে এখানে কারেক্টটা লিখবে হ্যাজ স্টেঞ্জার, হ্যাজ রাইম, হ্যাজ রিদম, এইভাবে কিন্তু পড়ে শেষ করে ফেলা যায় একটা ভিডিও। কিন্তু আমি ভিডিওগুলো মূলত বানাই হচ্ছে যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারো, লাইন বাই লাইন যেন বুঝতে তোমাদের সুবিধা হয়, সেজন্যই হচ্ছে আমি তোমাদেরকে প্রতিটা ওয়ার্ড অথবা প্রতিটা সেন্টেন্স ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। তো এই জন্য আমার ভিডিওগুলো হচ্ছে একটু বড় করে বানাতে হয়, একটু লম্বা সময় লাগে। তো তোমরা যদি একটু ধৈর্য ধরে ধীরে ধীরে দেখো, তাহলে আশা করছি যে আমার একটা ভিডিও দেখার পর তোমাদের ওই টপিকটা নিয়ে একটা মোটামুটি ভালো ধারণা হয়ে যাবে। তারপরও ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমাদের কোথাও কোনো ঘাটতি যদি থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্টগুলো পড়ি, এবং তোমরা যারা আমাকে প্রতিনিয়ত মানে উৎসাহ দাও বা বিভিন্ন ধরনের গ্রিটিংস করো, থ্যাঙ্কস জানো, আমার ভীষণ ভালো লাগে, খুব খুব আনন্দিত হই, এবং তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে আমি সেটারও রেসপন্স করার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো দেখার পর যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি আমার 2 নম্বর ঘরে চলে যাচ্ছি। আমার সেকেন্ড যে ঘরটা সেটাতে আমি লিখেছি হচ্ছে পয়েম, অর্থাৎ কবিতার কথা। তো এখন তুমি কবিতার কথা এখানে না লিখে তুমি ড্রামা লিখতে পারো, তুমি শর্ট স্টোরি লিখতে পারো, তুমি সায়েন্স ফিকশন লিখতে পারো, সেটা তোমার ইচ্ছে, ঠিক আছে? এখন দেখো পয়েমের জন্য আমি পয়েমের নামটা লিখলাম আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। এটা তোমাদের যারা ক্লাস 8-এ পড়ে, তোমাদের বড় ভাইয়ারা, তো ওদের একটা চমৎকার কবিতা আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, ঠিক আছে? তো আমি সেটা লিখলাম। তোমরা চাইলে তোমাদের বইয়ের কবিতাগুলোর কথা বলতে পারো, যে তোমরা যে লিটল থিংস কবিতাটা পড়েছো, হ্যাঁ, লিটল থিংস সেটার কথা বলতে পারো। তারপরে হচ্ছে ওই যে লিটল রেডের যে কবিতাটা তোমরা পড়েছো সেটার কথাও তোমরা বলতে পারো, যে কিনা তার দাদির কাছে খাবার নিয়ে যাচ্ছিল, তাই না? এরকম একটা কবিতা, ওটাও বেশ সুন্দর, সেই কবিতার কথাও তোমরা চাইলে এখানে বলতে পারো। আচ্ছা, তো এইভাবে করে এটা হচ্ছে তোমরা লিখবে। লিখে এখানে যে কবিতার যে বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলা কি কি সেটা হচ্ছে লিখবে। যে স্টেঞ্জা, কবিতাতে থাকে হচ্ছে স্টেঞ্জা। স্টেঞ্জা হচ্ছে কবিতার বিভিন্ন ধরনের ভাগ, ঠিক আছে? যে একটা কবিতায় অনেকগুলো ভাগ থাকে, সে এক একটা ভাগের নাম হচ্ছে স্টেঞ্জা, ঠিক আছে? মানে আমরা যেরকম অ্যাসের ক্ষেত্রে প্যারাগ্রাফ ব্যবহার করি, আর কবিতার ক্ষেত্রে আমরা হচ্ছে স্টেঞ্জা ব্যবহার করি, অর্থাৎ ছোট ছোট করে কবিতার যে কয়েকটা লাইন মিলে দেখবা যে এক একটা ভাগ হয়, সেই ভাগগুলোই হচ্ছে এক একটা কবিতা, এক একটা স্টেঞ্জা। এবং এই জিনিসটা তুমি আরও ভালোভাবে যদি বুঝতে চাও, তাহলে তোমাদের ইউনিট 2 এর
যে লিটল থিংস যে কবিতাটা ছিল সেই কবিতার 18 পেজ অর্থাৎ লেসন 2.5-এ কিন্তু জিনিসটা পেয়ে যাবা। ওখানে কিন্তু স্টেঞ্জা কী, রাইমিং কী, এই জিনিসগুলা লেখা আছে এবং কবিতা কাকে বলে সেটাও কিন্তু লেখা আছে। তো তোমরা চাইলে 2.5-এর যে ভিডিওটা সেটাও দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি আবার বলছি, পেজ নাম্বার হচ্ছে 18 এবং তোমাদের লেসন নাম্বার হচ্ছে 2.5। এই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো দেখো, কবিতায় থাকে হচ্ছে স্টেঞ্জা, তারপর থাকে হচ্ছে রাইম মানে ছন্দ, মানে কবিতার ছন্দের যে মিল। অর্থাৎ আমি বলছি কি, দেখো ধরো একটা কবিতা আমি পড়ছি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। স্টার আর দুটো শব্দের যে উচ্চারণগত মিল শেষের দিকে দুইটা সেন্টেন্সের, এই মিলটাকে বলা হচ্ছে রাইম। তো এই যে রিদম থাকে কবিতায়, এই তিনটা হচ্ছে এভাবে লিখবে। এখন তুমি যে কবিতাটা পড়েছো আই ওয়ান্ডার লোনলি অ্যাজ দ্য ক্লাউড, এই কবিতার কোন কোন বৈশিষ্ট্যগুলো তুমি পেয়েছো সেটা লিখবে। যে লিরিক পয়েম, অর্থাৎ এটা একটা ছন্দ আর কি, ছন্দ কবিতা, যেটাতে হচ্ছে ছন্দের মিল আছে, সেটাকে বলা হচ্ছে লিরিক পয়েম। এরপরে এই কবিতার মাধ্যমে, আচ্ছা আমি এখানে আরেকটু বলি যে ছন্দ মানে কাকে বলে বা এই ধরনের কবিতাগুলো কি কি থাকে। তোমরা নিশ্চয়ই সুকুমার রায়ের কবিতা শুনেছো, তাই না? সুকুমার রায়ের যে কবিতাগুলা তোমরা ছোটোবেলায় পড়েছো, অথবা একদম ক্লাস 1-এ তোমরা আরেকটা জিনিস পড়েছিলে। হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমারও খুব বেশি মনে নেই, যেহেতু আমি তোমাদের চেয়ে বয়সে অনেক বড় এবং প্রায় কত মেবি আমি আরও 20 থেকে 25 বছর আগে এটা পড়েছি, আমার খুব একটা ভালো মনে নেই। আচ্ছা, এই যে কবিতাটা আমি পেয়েছি গুগলে, দেখো আমি ভুলেই গিয়েছিলাম। কবিতাটার নাম হচ্ছে হন হন পন পন, চলে হন হন ছোটে পন পন, ঘোরে ভন ভন, কাজে ঠন ঠন, বায়ু শন শন, শীতে কন কন, কাশি খন খন, পোড়া টন টন, মাছি ভন ভন, থালা ঝনঝন। এই যে হন হন পন পন, বন বন, ঠন ঠন, শন শন, কন কন, এই যে শব্দগুলা, এই যে একটা মিল, এটাকে বলা হয় ছন্দ, ঠিক আছে? অথবা আমরা যেটাকে বলছিলাম হচ্ছে লিরিক পয়েম। আবার তোমাদের বাংলাতে যে কবিতাটা রয়েছে পাকাপাকি, অর্থাৎ তোমাদের বাংলা বই সম্ভবত 39 নম্বর পৃষ্ঠা হবে, সেখানে একটা কবিতা আছে সুকুমার রায়ের পাকাপাকি কবিতা। লাইনটা সম্ভবত এরকম যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, ফলারটি পাকা হয়ে লুচি দই আহারে। তো এই যে ফাগুনে, আগুনে, তাহারে, আহারে যে শব্দগুলা, এই যে একটা ছন্দগত মিল রয়েছে, এটাই হচ্ছে তোমার রাইম। এই টাইপের যে কবিতাগুলো, এগুলাকে বলা হয় হচ্ছে লিরিক পয়েম, ঠিক আছে? তাহলে দেখো, আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা আমি পেয়েছি লিখলাম সেটা হচ্ছে লিরিক পয়েম। এরপর 2 নম্বরে যেটা লিখেছি সেটা হচ্ছে এক্সপ্রেসেস দ্য লোনলিনেস অফ দ্য পয়েট। এক্সপ্রেসেস মানে হচ্ছে ব্যক্ত করা, লোনলিনেস মানে হচ্ছে একাকিত্ব। হ্যাঁ, তার মানে কি এই কবিতার মাধ্যমে কবির যে একাকিত্ব সেটা প্রকাশ পেয়েছে। তো এখানে আমি সেটাই লিখলাম। এরপর 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে ডেসক্রাইবস ন্যাচারাল বিউটি, অর্থাৎ প্রাকৃতিক যে সৌন্দর্য বা প্রকৃতির যে অপরূপ রূপ সেটার বর্ণনা করা হয়েছে। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, আর বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। ওকে, আচ্ছা এখন আমরা আমাদের পরেরটায় চলে যাচ্ছি। সর্বশেষ যেটা ছিল সেটাতে আমি লিখেছি হচ্ছে ড্রামার নাম, ঠিক আছে? এটা হবে হচ্ছে ড্রামা। 3 নম্বরে হচ্ছে ড্রামা, এবং এই ড্রামার নাম আমি লিখেছি অ্যাজ ইউ লাইক ইট। হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট, এটা এই যে তোমরা 17 পয়েন্টে ইউনিট 17-এ কিং লিয়ারের যে রাইটারের পরিচয় তোমরা পেয়েছো, যে বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের আরেকটা বিখ্যাত ড্রামার নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এখন তোমরা চাইলে কিং লিয়ারও লিখতে পারো। ওনার বেশ বিখ্যাত ড্রামা রয়েছে, একটা হচ্ছে টেম্পেস্ট, একটা হ্যামলেট, আর একটা হচ্ছে কিং লিয়ার। এখন আমি লিখে দিলাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, তারপর হচ্ছে দ্য মার্চেন্ট
অফ দ্য ভেনিস, এরকম আরও অনেকগুলা রয়েছে, রোমিও জুলিয়েট। তোমরা হয়তো বা মার্চেন্ট অফ দ্য ভেনিস এটা পড়েছো, এই গল্পটা হয়তো বা তোমরা বাংলায় পড়ে থাকবে। এই নাটকটা যে শাইলকের যে গল্পটা, সেটাই হচ্ছে মার্চেন্ট অফ দ্য ভেনিস। অর্থাৎ ওখানে একটা দুষ্ট লোক, অর্থাৎ সুদখোর একটা লোককে বা আরেকজন অসহায় লোককে হচ্ছে টাকা ধার দিয়েছিল এবং বলেছিল যে সে যদি সময় মতো টাকা ধার দিতে না পারে তাহলে তার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া হবে। তো এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ড্রামাটা সাজানো হয়েছিল। তোমরা চাইলে এটা গুগলে পেয়ে থাকবে, এটা পড়ে নিতেও পারো, ঠিক আছে। আর হ্যামলেট নামে তার আরও চমৎকার যে ড্রামা রয়েছে, সেই ড্রামার একটা সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ শর্ট স্টোরি বা মূল থিমটা আমার চ্যানেলে দেওয়া আছে। হ্যামলেট নামে সার্চ করলে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো কেউ যদি শুনতে চাও তাহলে সেটা শুনে নিতে পারো। শুধু আমরা পাঠ্য বই পড়বো না, পাঠ্য বইয়ের পাশাপাশি যদি আমরা এই যে বিশ্ব সাহিত্য অঙ্গনের বিভিন্ন ধরনের বই পড়ি তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য বা ভালো একটা রেজাল্ট করার জন্যই কিন্তু আমরা পড়াশোনা করি না। আমাদের পৃথিবী সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে, আমাদের চারপাশ সম্পর্কে আমাদের অনেক কিছু জানার প্রয়োজন আছে, ঠিক আছে। এবং সেটার জন্য জানার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি করে বই পড়া। তুমি যত বেশি বই পড়বে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে। তো তোমাদের স্কুল লাইব্রেরিতে হয়তো বা এই ধরনের বইয়ের ব্যবস্থা থাকতে পারে, তোমরা সেখান থেকেও কালেক্ট করতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি থাকে। তোমরা যারা বই পড়তে ইন্টারেস্টেড তারা কিন্তু ওই লাইব্রেরির সদস্য হতে পারো এবং বিনামূল্যে তুমি সেখান থেকে তোমার পছন্দ মতো বই নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে পারবে। বিভিন্ন বিষয় সম্পর্কে তোমার জানার যে একটা সুযোগ সেটা কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন আবার মূল কাজে চলে যাচ্ছি, যে এখানে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি কি পেয়েছি। ডিভাইডেড ইনটু অ্যাক্টস অ্যান্ড সিনস, অর্থাৎ যখনই কোনো একটা নাটকের কথা বলা হবে সেখানে অবশ্যই অনেকগুলা অ্যাক্ট থাকবে, দৃশ্য থাকবে, ঠিক আছে। বিভিন্ন দৃশ্য থাকতে পারে। আমরা কিং লিয়ারের ক্ষেত্রেও কিন্তু ওরকম দেখেছিলাম। আমাদের কিং লিয়ারের এখানে পুরো যে ড্রামাটা যত বড় পুরাটা কিন্তু দেওয়া নেই, সেটা খুবই সংক্ষেপে আলোচনা করা আছে। এখানে সামান্য একটু ঘটনা আছে। কিং লিয়ার সম্পর্কেও আমার এই যে চ্যানেল, এখানে বাংলায় আমি এই গল্পটা কিন্তু বলেছি। এই ড্রামাটাকে আমি সংক্ষেপে সবার জানার সুবিধার্থে বলে দিয়েছি, তো তোমরা চাইলে সেটাও শুনে নিতে পারো। তো আমাদের কিং লিয়ারের যে অ্যাক্ট এবং সিন ছিল সেটা ছিল অ্যাক্ট 1 এবং সিন 1, হ্যাঁ, যেটা তোমাদের 131 পেজ অর্থাৎ 131 নাম্বার পেজ এবং 17.4 লেসনে পাবা। এই ইয়া থেকে একটু উপরের দিকে গেলে তোমরা পেয়ে যাবা। তো সেখানে দেখবা যে একটা অ্যাক্ট এবং একটা সিনের কথা উল্লেখ রয়েছে। তো এইরকম প্রত্যেকটা ড্রামাতে কোনো না কোনো অ্যাক্ট থাকে, একাধিক অ্যাক্ট থাকতে পারে, একের চেয়ে বেশি, একাধিক সিন থাকে, ঠিক আছে, দৃশ্য থাকে। এরপর দেখো, ইট ইনক্লুডস প্লট অ্যান্ড সেটিং। এখানে একটা সেটিং থাকে, একটা প্লট থাকে, অর্থাৎ এই যে জিনিসটা, এই ঘটনাটা কোন জায়গায় ঘটছে, হ্যাঁ, সেটা একটা বর্ণনা থাকে। তুমি গল্পটা পড়ে বুঝতে পারবা যে এটা হচ্ছে জঙ্গলে হচ্ছে, হ্যাঁ। যেমন অ্যাজ ইউ লাইক ইট, যে ড্রামাটা সেটা হচ্ছে 2টা জায়গায় হয়েছিল। মূলত বেশিরভাগ দৃশ্য সাজানো হয়েছিল একটা জঙ্গলের ভিতর, আর আমরা একটা শহরের সিনও ওখানে ছিল। তারপর আমরা যে কিং লিয়ার নাটকটা পড়েছিলাম সেটা ছিল যে প্রাচীনকালের যে ব্রিটেনের একটা রাজ্য, হ্যাঁ, ব্রিটিশ কিংডম, সেটার কথা উল্লেখ করা হয়েছিল, যে অ্যানশিয়েন্ট ব্রিটিশ কিংডম, হ্যাঁ। তো এই জিনিসটাও আমরা কিন্তু আমাদের এই নাটকটা পড়ার সময় পেয়েছিলাম। এরকম প্রত্যেকটা নাটক পড়ার সময় কিন্তু তোমরা সেটিংয়ের কথা জেনে যাবে, অর্থাৎ কোন জায়গায় তোমার এই দৃশ্যটা এই ড্রামাটা হয়েছিল। এরপর দেখো, রিটেন থ্রো ডায়লগস। এখন আমরা এটা সবাই জানি, নাটকের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এখানে ডায়লগ থাকে, অর্থাৎ কথোপকথন থাকে, একজনের সাথে একজনের কথোপকথন, যেটা আমরা কিং লিয়ারে দেখেছিলাম, তাই না। যেমন ধরো, কিং লিয়ার তার মেয়েকে জিজ্ঞেস করছে যে, গনোরিল মাই ইল্ডেস্ট ডটার, ইউ স্পিক ফার্স্ট, হ্যাঁ, আমার মেয়ে গনোরিল, আমার বড় মেয়ে গনোরিল, তুমিই প্রথম বলো। তখন গনোরিল কিন্তু তার বাবাকে বলছে, আই লাভ ইউ মোর দ্যান মাই ওন আইসাইট, আমি আপনাকে আমার নিজের চোখের থেকেও বেশি ভালোবাসি, অর্থাৎ আমার দৃষ্টিশক্তির চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তারপর মেয়ে তার বাবাকে আরও বলেছিল, আই লাভ ইউ মোর দ্যান এনি ওয়েলথ, আমি আপনাকে যে কোনো সম্পদের চেয়েও বেশি ভালোবাসি। তোমরা 17.4টা খুব ভালোভাবে একটু পড়ে নিবা।
হ্যাঁ, অর্থাৎ 131 নাম্বার এবং 132 নাম্বার পৃষ্ঠায় তোমাদের যে ছোট্ট করে দেওয়া আছে কিং লিয়ার নাটকটা, সেটা একটু পড়ে নিবা ভালোভাবে, তাহলে কিন্তু এই জিনিসগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো যে কোনো নাটক লেখার সময় এরকম ডায়লগের প্রয়োজন হয়। এখন দেখো যে ক্যারেক্টারিস্টিক্স তুমি খুঁজে পেয়েছো, সেটা হচ্ছে এখানে লিখবা যে ইট বিগিনস উইথ আ কনভারসেশন। এটা একটা কথোপকথন দিয়ে শুরু হয়েছে, কনভারসেশন এবং ডায়লগ একই কথা। হ্যাঁ, তারপর অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে একটা রোমান্টিক কমেডি, অর্থাৎ এখানে অনেক হাস্যকর কিছু সিন রয়েছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে রোমান্টিক কমেডি। অর্থাৎ যে দৃশ্যগুলো দেখে, অর্থাৎ যে ডায়লগগুলো শুনে তোমার মনে কি হলো, একটা হাসির উদ্রেক হলো, অথবা তোমার মজা লেগেছে, তোমার হাসি পাচ্ছিল, এরকমগুলোকে বলা হচ্ছে কমেডি। আর রোমান্টিক তো তোমরা বুঝতেই পারছো। এরপর দেখো ফানি সিচুয়েশনস, ওখানে কিছু হাস্যকর কর্মকাণ্ড ছিল, অর্থাৎ কিছু কিছু কর্মকাণ্ড ছিল যেটা দেখলে মনে হচ্ছে যে এরা কি বোকা, কীভাবে ওরা এই কাজগুলো করছে। হ্যাঁ, এরকমই মনে হচ্ছিল যখন আমি এটা পড়ছিলাম। তো তোমরা এইভাবে করে পুরো ছকটা পূরণ করবে, আর এই ছকটা কেমন লেগেছে সেটা একটু জানাবে। আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এমনিতে এটা খুব লম্বা একটা ভিডিও হয়ে গিয়েছে তোমাদেরকে বিস্তারিত বলতে গিয়ে। যাই হোক, আমি এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে যাতে করে আমি সুস্থ থেকে তোমাদের জন্য নিয়মিত কাজ করে যেতে পারি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।